জীবন সবসময় দ্বিতীয় সুযোগ দেয় না। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মুহূর্ত গুরুত্বপূর্ণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি সাইকোলজিক্যাল থ্রিলার। বইটির নাম হচ্ছে নো সেকেন্ড চান্স। লেখক হারলান কোবেন, অনুবাদ মোহাম্মদ ফুয়াদ আল ফিদাহ। প্রথম প্রকাশ জানুয়ারি 2024, প্রকাশনী চিরকুট প্রকাশনী। প্রচ্ছদ সজল চৌধুরী, পৃষ্ঠা সংখ্যা 352, মুদ্রিত মূল্য 600 টাকা। জনরা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার। তো প্রথমে আমি ট্যাব থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। মার্ক সাইডম্যান, সব ছিল তার, সুন্দরী স্ত্রী, ফুটফুটে 6 মাসের সন্তান। কিন্তু হঠাৎ এক ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল তার সাজানো সংসার। সব হারালো সে। আততায়ীর গুলি খেয়ে মারা গেল মার্কের স্ত্রী মনিকা। গুলি খেয়ে মৃত্যুর দ্বার থেকে ফিরে এলো মার্ক নিজেও। কিন্তু হাসপাতালের বিছানায় জ্ঞান ফেরার পর মার্ক দেখলো এর চেয়েও বড় দুঃস্বপ্ন অপেক্ষা করছে তার জন্য। স্ত্রী তো মারা গেছেই, সেই সঙ্গে উধাও হয়ে গেছে তার 6 মাস বয়সী মেয়ে তারা। কাকে বিশ্বাস করবে মার্ক? জানে না সাবেক FBI এজেন্টকে নাকি কিডন্যাপারদের, যারা তাকে সন্দেহজনক সব বার্তা পাঠিয়ে যাচ্ছে। মেয়েকে ফিরে পেতে মার্ককে মাত্র একটা সুযোগ দেবে কিডন্যাপাররা, দ্বিতীয় কোনো সুযোগ সে পাবে না। কিন্তু মুক্তিপণের টাকা দিতে গিয়ে গড়বড় হয়ে গেল সব। মেয়েকে ফিরে পাওয়ার সুযোগ হারালো মার্ক। আরেকটা সুযোগ কি দেবে ওকে কিডন্যাপাররা? সব হারিয়ে একমাত্র মেয়েকে খুঁজে পাওয়ার মিশনে নামলো মার্ক সাইডম্যান। এই রুদ্ধশ্বাস ইঁদুর বিড়াল খেলায় কাকে বিশ্বাস করবে, কাকে করবে না, জানা নেই তার। তো আমি রিভিউটি শুরু করছি। হারলান কোবেনের লেখা স্ট্যান্ড অ্যালোন থ্রিলারটি প্রথম প্রকাশিত হয় 2003 সালে, মানে মূল বইটি। তো এটি এমন একটি বই যেখানে রহস্য, অ্যাকশন, আবেগ আর অপ্রত্যাশিত টুইস্ট একসাথে মিশে গিয়েছে। বইটি শুরু হয় এক ভয়াবহ ঘটনার মধ্য দিয়ে এবং সেখান থেকে পাঠককে নিয়ে যায় ধাওয়া পাল্টা ধাওয়া, অবিশ্বাস আর টিকে থাকার লড়াইয়ের ভেতর। কাহিনীর প্রধান চরিত্র ডক্টর মার্ক সাইডম্যান, একজন প্লাস্টিক সার্জন। গল্পের শুরুতেই তিনি এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন। হুট করে গুলিবিদ্ধ হয়ে তিনি অজ্ঞান হয়ে যান। জেগে উঠে দেখেন তার স্ত্রী মনিকা খুন হয়ে গেছে। আরো ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে তাদের 6 মাস বয়সী কন্যা টারাকে অপহরণ করা হয়েছে। মার্কের জীবনে শুরু হয়ে যায় এক দুঃস্বপ্নময় যাত্রা। মরিয়া হয়ে সে তার কন্যাকে উদ্ধার করার চেষ্টা চালায়। ঘটনা কিন্তু এখানেই শেষ হয় না। কয়েকদিন পরেই অপহরণকারীদের কাছ থেকে তিনি মুক্তিপণের নোট পান। তারা মার্ককে হুমকি দেয়, পুলিশ বা FBI কে কিছু জানালেই তার কন্যাকে হত্যা করা হবে। গল্পের প্রধান চরিত্র ডক্টর মার্ক সাইডম্যান ছিলেন দৃঢ় প্রতিজ্ঞ একজন মানুষ। তবে তিনি মাঝে মাঝে হতাশা আর ভয়ের মধ্যে ভেঙে পড়েন, কারণ অনেক কিছু তো তার হারিয়ে গেছে। তার মৃত স্ত্রী মনিকার অতীত গল্পে ধীরে ধীরে উন্মোচিত হয়। গল্পের মধ্যে দেখা যায় যে আসলে তার অতীতটা কি ছিল, মানে মনিকার ব্যাপারে আর কি জানা যায়, কারণ গল্পের প্রথমে তো সে মারা যায়। তো গল্পের মধ্যে আস্তে আস্তে তার অতীত সম্পর্কে জানা যায়। অতীতে ডক্টর সাইডম্যানের একজন প্রেমিকা ছিল, যার সাথে অনেক বছর ধরে তার যোগাযোগ ছিল না। তিনি রহস্যময়ভাবে আবার তার জীবনে ফিরে আসেন এবং তারাকে খোঁজার জন্য যে মার্ক সাইডম্যান যে চেষ্টা করছিল, তাতে সে র্যাচেল, ওই যে তার প্রেমিকা, অতীতের প্রেমিকা র্যাচেল, সে আর কি অনেক সাহায্য করে পরে যখন সে ফিরে আসে। বইয়ের একদম প্রথমে গোলাগুলির ঘটনা ঘটে, যে কারণে পাঠক প্রথম থেকে বইটি পড়তে আগ্রহ বোধ করবে, কারণ কৌতূহল জাগে যে কি হলো আসলে। এটি শুধু একটি থ্রিলার বই নয়, বরং এক বাবার তার সন্তানের প্রতি যে সীমাহীন ভালোবাসার লড়াই, ওটার গল্প। কাকে বিশ্বাস করবে আর কাকে বিশ্বাস করবে না, এই দ্বন্দ্ব গোটা বই জুড়েই ছিল। লেখক তার স্বভাবসুলভ স্টাইলে শেষে বড় চমক রেখেছেন, যেটা হারলান কোবেন সবসময় করেন। পরিবার, বিশ্বাসঘাতকতা, মানবিক দুর্বলতা আর দ্বিতীয় সুযোগের অভাব সবকিছুই রয়েছে এই গল্পে। শক্তিশালী ওপেনিং এর বই, যেটা শুরু থেকে শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা ছিল। গল্পে অপ্রত্যাশিত টুইস্ট ছিল আর সাসপেন্সও ছিল। প্লট এতবার মোড় নেয় যে আগে কি হবে তা অনুমান করাই কঠিন হয়ে পড়ে। তবে বইটির ভাষা সহজ ছিল, দ্রুত পড়ে ফেলার মতো একটি বই। নো সেকেন্ড চান্স একটি হৃদয়গ্রাহী থ্রিলার, যেখানে বাবা মেয়ের সম্পর্ক, বিশ্বাসঘাতকতা আর টিকে থাকার লড়াই একসাথে আসে। যারা ফ্যামিলি সাসপেন্স ভালোবাসেন এবং শেষ পর্যন্ত চমকে ওঠার মতো টুইস্ট পেতে চান, তাদের জন্য এটি একটি দারুণ বই। আর হ্যাঁ, হারলান কোবেনের বই মানেই টুইস্টে ভরা এবং শেষে একটা বড় টুইস্ট থাকে, এবং এই বইটার মধ্যেও না অনেক টুইস্ট রয়েছে এবং আসলে লাস্টের টুইস্টটা দারুণ ছিল। এখানে না বারবার ঘটনা মোড় নিয়েছে, কাকে বিশ্বাস করা যাবে কাকে বিশ্বাস করা যাবে, বললাম না আসলে এরকমই ছিল যে আসলে আমি এখানে কাকে বিশ্বাস করব,
মানে কাকে বিশ্বাস করলে কন্যাকে ফিরে পাবো, এরকম একটা ব্যাপার ছিল। এবং এই বইটার কাহিনীটা না ভালো লেগেছে আমার কাছে, মানে কাহিনীটা ভালো ছিল, মানে শেষে দিয়ে যেরকম মানে টুইস্ট দিয়েছে না, অপ্রত্যাশিত টুইস্ট ছিল, যেটা সত্যি কথা। হালান কবির মানে তো টুইস্ট, ওনাকে বলাই হয় টুইস্ট মাস্টার। তবে একটা কথা আমি না বললে পারছি না, সেটা হচ্ছে আমার কাছে, আমি আগেও বলেছি যে হারলান কোবেনের বই আমার কাছে মনে হয় কি যে তার বেশিরভাগ বই একই রকম, মানে উনি একই রকম, তার স্টাইলটা আসলে একই রকম। বিশেষ করে মানে বেশিরভাগ বইতে হ্যাঁ মানে টুইস্টটা ওনার থাকবে, এটা ঠিক। টুইস্টটা যে এমন না যে মানে একরকম সে সবসময় টুইস্ট দেয় বলে খারাপ লাগে, সেটা না, টুইস্ট কিন্তু ভালোই লাগে, কিন্তু কাহিনী মাঝে মাঝে আমার মনে হয় কি মিল হয়ে যায়। যেমন এর আগে আমি আরেকটা বই পড়েছিলাম হারলান কোবেনের, এবং সেই বইটার রিভিউ আমি দিয়েছি। সেটার নাম ছিল হচ্ছে, কিছুক্ষণ আগেও মনে পড়ছিলাম, ও হ্যাঁ, আই উইল ফাইন্ড ইউ। ওই বইটা। তো ওই বইটার কাহিনী আর এই বইটার কাহিনী না সিমিলিয়ার আছে। কিভাবে আমি বলি, সে এখানে যেমন মানে কন্যা সন্তান অপহরণ হয়, ওইখানে আবার দেখা ছিল যে পুত্র সন্তান অপহরণ হয়, এবং ওটাও না ছোট বাচ্চা ছিল। আমি জানি না যে ওটাও 6 মাসের বাচ্চা ছিল নাকি, সেটা আমার মনে নেই, কিন্তু মানে এটা তো 6 মাসের বাচ্চা, ওটা তো অনেক আগে আসলে পড়েছি, কিন্তু ওটাও বাচ্চা ছিল আর কি। তো ওই বাচ্চাটা মানে অপহরণ হয়। তো ওখানে হয়েছে কি, এখানে যে মার্কের মানে স্ত্রী মারা গেছে, ওইখানে হয়েছিল কি যে মানে যে লিড ছিল মানে নায়ক, তার ওয়াইফ তাকে ছেড়ে চলে যায়। মানে এই বাচ্চা অপহরণ নিয়ে, বাচ্চাটা কিভাবে অপহরণ হয় সেটা আমার মনে নেই, কিন্তু অপহরণ করা নিয়ে তাদের মধ্যে সমস্যা, এবং তারপর তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এবং পরে না এই বইটা তো দেখা গেছে যে প্রায় বেশ কয়েকদিন পরে, মানে বছরখানেক বা এরকম মানে পরে গিয়ে বাচ্চাটাকে পাই, এবং ওইখানেও দেখা গেছে ওইখানে আবার অনেকদিন লেগেছে। মানে এমন একটা ওই বইটাতে ছিল যে এমন একটা পরিস্থিতি যে সবাই মানে এমন সব মানে প্রমাণ এসেছিল যে মনে হয়েছিল যে না বাবাই মনে হয় মানে তার সন্তানকে খুন করেছে, কিন্তু আসলে না। পরে সেজন্য তার জেলও খাটতে হয়, এবং অনেক বছর পরে গিয়ে সে তার ছেলেকে পায়। ওটা আর কি অনেক বছর পরে গিয়ে পেয়েছে, এখানে আবার অতটা সময় লাগেনি। আর ওখানে ছিল ছেলে সন্তান, এখানে হচ্ছে মেয়ে সন্তান। আবার ওইখানেও না দেখা গেছে যে মানে এখানে যেমন তার প্রেমিকা ফিরে আসে, ওইখানে হয় কি মানে নায়কের শালি আসে, মানে শালির সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল। আমি এটা মানে এখানে ওখানে লাস্টে দেখা যায় কি যে তার মানে শালির সাথে তার লাস্টে মিল হয়, এবং দেখা গেছে যে বাচ্চাটা ফিরে পাওয়ার পরে তখন আবার দেখা গেছে যে তার ওয়াইফও আবার দেখতে আসে, ওয়াইফের আবার আরেকটা বয়ফ্রেন্ড থাকে। আসলে কি যার যার লাইফ তার তার ব্যাপার, কিন্তু যদি আমার দৃষ্টিকোণ থেকে যদি আমি বলি, তাহলে এন্ডিংটা আমার কাছে জঘন্য লেগেছে এই কারণে যে শালি কিভাবে দুলাভাইয়ের সাথে মানে পরে তার মিল হলো, যেখানে তার বোনেরাও একটা বয়ফ্রেন্ড, সেটা সমস্যা না, কিন্তু বাচ্চার জন্য কিন্তু তাদের আবার দেখা করা লাগছে, মানে বাচ্চাটা যেতে ফিরে পেয়েছে তারা। এখন আমার কথা হচ্ছে বোন মরে গেলেও না একটা কথা যে হ্যাঁ হয়তো দুলাভাইয়ের কাছে মানে দুলাভাইয়ের সাথে সম্পর্ক করা যায়, বিয়ে করা যায়, কিন্তু বোন বেঁচে আছে, ডিভোর্স হয়েছে, সেখানে কিভাবে আমি জানি না, থাক, এটা তাদের ব্যাপার। মানে আমার কাছে হয়তো জঘন্য লেগেছে, কিন্তু আসলে আমি তো মানে এখানে যার ব্যাপার তার কাছে যদি ঠিক মনে হয় তাহলে তো কিছু বলার নেই, একটা গল্প ছিল। আর বিশেষ করে বাইরের দেশ, আমাদের কান্ট্রি আর বাইরের দেশের, বাইরের কান্ট্রির অনেক কিছু আমাদের মানে সংস্কার সংস্কৃতি বলেন গুলিতে মিল নেই, তো ওটা তাদের কাছে স্বাভাবিক লাগতেই পারে, আমাদের কাছে হয়তো খারাপ লাগে, কিন্তু তাদের কাছে স্বাভাবিক। তো আমি এটাই বলবো যে মানে বইয়ের কাহিনীগুলো আসলে অনেক মিলে যায়। মানে এই দুটো বইয়ের কাহিনী না আমার কাছে অনেক মিল লেগেছে, কিন্তু ওই বইটার থেকে আমার কাছে এই বইটা বেশি ভালো লেগেছে, কারণ ওই বইটার না টুইস্টটাও আমি অতটা বুঝতে পারিনি। হ্যাঁ, আবার সবচেয়ে বড় কথা মানে ওই যে বললাম না, অনেক কিছু আছে যে কারণে আমার ভালো লাগেনি, অতটা মোটামুটি লেগেছে, কিন্তু এই বইটা আমার কাছে আবার বেশি ভালো লেগেছে। আর সবচেয়ে বেশি মানে যেটা লেগেছে, যেটা মনে হয়েছে যে লোকটার কিরকম কষ্ট লেগেছে, যে সে মানে যখন জাগে তখন দেখে যে তার স্ত্রী নেই, স্ত্রী তো নেই। হ্যাঁ, এরপরে দেখা গেছে যে তার যেটা সবচেয়ে ভয়ঙ্কর, তার 6 মাস বয়সী কন্যা সন্তান, ছোট্ট একটা বাচ্চা। হ্যাঁ, সেটা নেই, 6 মাস বয়সী বাচ্চা। আসলে আমি যেটা বুঝি যে আমার আসলে একটা ভাতিজা আছে একদম ঠিক 6 মাস বয়সী। হ্যাঁ, তা ওকে দেখলে আমি বুঝি যে আসলে কি মানে এই বয়সী বাচ্চাগুলো কি হয়, মানে আধো আধো বলে মানে বলি তারা শিখে, কথা বলতে পারে না, তার দাদা বা এরকম ধরনের কথা বলে। হ্যাঁ, আর মাঝে মাঝে একটু ও ও করে চিল্লায়। হ্যাঁ, যে জিনিসটা আর কি আমি আমার ভাতিজার মধ্যে দেখেছি, এবং তারা মানুষকে খুব সুন্দর অনুকরণ করে, যেমন আমি এরকম করি তা সেও এমন করে হাত নাড়া শিখেছে। আর ভাতিজা দেখলে সুন্দর করে হাসি দেয়, মানে দেখলে না মায়া লাগে, এদের প্রতি কি যে একটা মায়া। তো আমি ভাবলাম যে এখানে বাবার একটা মানে সন্তান, মানে আমাদের নর্মাল মানুষ আমরা যারা একটা অন্য একটা বাচ্চা দেখলে আমাদের মায়া লাগে, আর সেখানে বাবা, তার কেমন লেগেছে যে এতটুকু একটা সন্তানকে তার কাছ থেকে নিয়ে যাওয়া হয়েছে। কোথায় নিয়ে যাওয়া যায়, বাচ্চাটা বেঁচে আছে না ভালো মানে মরে গেছে না ভালো আছে, সে কিছুই জানে না। হ্যাঁ, তাকে খালি ভয় দেখাচ্ছে কিডন্যাপাররা। তো আবার এর মধ্যে মানে বাচ্চাটা
মানে কি অবস্থায় আছে। একটা ছোট বাচ্চা, 6 মাস বয়সী বাচ্চা কিন্তু আসলে যে কেউ রাখতে পারে না। আপনি দেখবেন যে 4-5 বছর বয়সী বাচ্চা হয়তো কোনো জায়গায় একটু মানে বসলো, বাচ্চার এমনিতে দুষ্ট হয়, কিন্তু একটা 6 মাস বয়সী বাচ্চা এটা কিন্তু একটা আলাদা ব্যাপার। সেটাকে পালা কিন্তু সোজা না বাপ মা ছাড়া, কারণ তাকে খাওয়ানো পড়ানো, হ্যাঁ মানে সবকিছু কিন্তু বাবা মার করে দেওয়া লাগে। তো স্বাভাবিকভাবে এত ছোট একটা বাচ্চা নিয়ে কিডন্যাপাররা কিভাবে পালছে, হ্যাঁ ভালো মতো রাখছে কিনা, কারণ ভালো মতো যত্ন না হলে তো তার ক্ষতি হবে, এটা একটা চিন্তা ছিল তার। এবং সে তার স্ত্রীকে হারিয়েছে, তার সন্তানও হারিয়ে গেছে, হ্যাঁ। তো এটা নিয়ে আসলে ডক্টর মার্ক সাইডম্যান অনেক ভেঙে পড়েছিল, কিন্তু তার প্রাক্তন প্রেমিকা যখন ফিরে আসে তখন আবার তারা নতুন উদ্যমে খোঁজা শুরু করে, এবং হ্যাঁ শেষিকে খুঁজে পায়। কিন্তু যে বললাম না যে বিশ্বাসঘাতকতা, এই কথাটা কেন বললাম, একদম কাছের মানুষরাই না মাঝে মাঝে পিঠে ছুরা মারে। হ্যাঁ এই গল্পটা বললে এটা আপনারা বুঝতে পারবেন, এবং এটা আসলে না বোঝার কিছু না। আমার মনে হয় কি আমাদের জীবনে আমরা প্রায় সবাই মনে হয় কখনো না কখনো কাছের মানুষদের দ্বারা প্রতারিত হয়েছি, যাকে বেশি বিশ্বাস করেছি তারাই হয়তো কষ্ট দিয়েছে। তাই আমি একটা কথা মানি যে আসলে আমরা সবাইকে ভালোভাবে সবার সাথে মিশবো, কিন্তু বিশ্বাস আসলে সহজে কাউকে করব না। বিশ্বাসটা একমাত্র আল্লাহর উপরে হওয়া উচিত। বিশ্বাস অবশ্যই করবেন, কেন করবেন না, কিন্তু অন্ধবিশ্বাস কারো উপরে করা উচিত না। অবশ্যই আপনি বিশ্বাস করবেন, কিন্তু সাথে সাথে সেই মানুষটাকে খেয়ালও করবেন যে সে বিশ্বাস করার মতো কিনা, বা তার মধ্যে কোনো সমস্যা আছে কিনা। এটা ঠিক যে অনেক মানুষ আছে আপনি বুঝবেনও না যে তার ভিতরে কি সমস্যা। হ্যাঁ অনেক মানুষ নিজেকে খুব সুন্দর করে আড়াল করতে পারে, তবে হ্যাঁ সেরকম অবজার্ভ আপনার করতে হবে। আপনি যদি ভালো অবজার্ভার হন তাহলে কিন্তু আপনার বুঝতে অতটা সমস্যা হবে না। আচ্ছা এখন যদি বইটার প্রকাশনের কথা বলি, তো চিরকুট প্রকাশনের প্রকাশন আমার সবসময় পছন্দ। বইয়ের পৃষ্ঠা টিষ্ঠা বানানোর কোনো সমস্যা নেই, এবং বইটার প্রচ্ছদ আমার খুব ভালো লেগেছে যে নো সেকেন্ড চান্স, এই লেখাগুলো কিন্তু আলগা বসানো, মনে হচ্ছে কি কাগজ ছিঁড়ে ছিঁড়ে বসিয়ে দেওয়া হয়েছে, এটা খুব ভালো লেগেছে। এবং এটা বাচ্চা দুলছে দোলনাতে, পিস্তল, আবার পিছে আছে সিডি ইনজেকশন, এটা কি টাকা মনে হয়, হ্যাঁ। তো এগুলোর কিন্তু আসলে ইম্পর্টেন্ট আছে। আমি বললাম না যে এখনকার বইগুলোর যেই প্রচ্ছদ হয়, প্রচ্ছদগুলো আমার ভালো লাগে না। প্রচ্ছদের মধ্যে না মানে মেন যে থিমগুলি থাকে না, বা গল্পের যে মেন জিনিসগুলি থাকে সেগুলি কিন্তু ফুটিয়ে তোলা হয়, এজন্য আমার কাছে ভালো লাগে। তো বইটা আসলে সুন্দর, যারা ফ্যামিলি সাসপেন্স বা থ্রিলার পছন্দ করেন, সাইকোলজিক্যাল থ্রিলার এবং টুইস্ট ওয়ালা গল্প যারা পছন্দ করেন, যেমন আমি যেরকম আসলে পছন্দ করি, টুইস্ট জিনিসটা আসলেই মজার, হ্যাঁ। তার মধ্যে টান টান উত্তেজনাকর থ্রিলার যারা পছন্দ করেন তাদের কাছে এই বইটি ভালো লাগবে, আমি রিকমেন্ড করছি। কারণ এই বইটা আসলে আমার কাছে ভালো লেগেছে সত্যি কথা, এবং পড়ে মজা পাবেন, কারণ প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ার মতো একটা বই, মানে আপনাকে প্রথম থেকে আসলে বইটা ধরে রাখবে। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে কিন্তু আমার চ্যানেলটি এগিয়ে যাবে। আর আমি আরো ভালো ভালো সুন্দর সুন্দর রিভিউ নিয়ে আসার চেষ্টা করব, বা কন্টেন্ট আনবো অন্য, যদি আমি পারি, যার মাঝখান থেকে অন্য কন্টেন্ট এনেছিলামও চেষ্টা করবো আর কি। তো আর আপনাদের যদি কিছু বলার থাকে, বা যদি কিছু জানার থাকে, বা যদি কিছু মানে কোনো রিভিউ চান, তাহলে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। আমি কমেন্ট বক্সে আপনাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব, আমি দেইও রিপ্লাই। যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন অলরেডি তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আসলে তাদেরকে মানে ধন্যবাদ তো অবশ্যই দিব, কারণ দেখা গেছে যে মানে যখন দেখি যে একটা সাবস্ক্রাইবার বা 2টা সাবস্ক্রাইবার বেড়েছে, তখন কিন্তু আমার কাছে ভালো লাগে, তখন মনে হয় যে হ্যাঁ আমার ভিডিও আরো বেশি মানুষ দেখছে, তখন আমার কাছে ভালো লাগে। আর আজকের বই থেকে আমরা কি লেসন পেলাম, আসলে আজকে যে বইটা ছিল সেটা লেসন যদি আমি বলি, তাহলে ওই যে বললাম না, বিশ্বাস আসলে কাউকে মানে সেরকম অন্ধবিশ্বাস করা উচিত না। আমি তো স্পয়লারের জন্য অনেক কিছু হয়তো বলিনি, মেন জিনিসটাই বলিনি, কারণ স্পয়লার হয়ে যাবে। তো আমি শুধু জাস্ট এটা বলবো, যারা বইটা পড়বেন তাদেরকে বোঝাবো, যারা বইটা পড়েছেন তারা কিন্তু বুঝবেন আমি কেন এই কথাটা বলেছি, যে আমরা একটা মানুষকে ভালোবাসবো অবশ্যই, তাকে বিশ্বাস করব, কিন্তু অন্ধবিশ্বাস করব না। কারণ আমার মনে হয় পৃথিবীতে হ্যাঁ আসলে কাউকে না পুরোপুরি অন্ধবিশ্বাস করা যায় না। মানুষ নিয়ত পরিবর্তনশীল, একমাত্র আমি মনে করি একমাত্র আল্লাহকেই আসলে মানে বিশ্বাস করা যায় একদম। কারণ আল্লাহ তো মানে আল্লাহকে তো বিশ্বাস করবোই আমরা, হ্যাঁ অন্যকে ছাড়া কাকে বিশ্বাস করবো, কিন্তু এছাড়া অন্য মানুষ আমার মনে হয় কি আসলে তাদেরকে অতটা বিশ্বাস করা যায় না, কারণ সবার মধ্যে সমস্যা থাকতে পারে। আর এখনকার যুগে মনে হয় সমস্যাটা আরো বেশি হয়েছে। এবং তারপর যেটা যে ওই যে আমি যেটা প্রথমেই বললাম একদম বইয়ের শুরুতেই, যে আসলে সময় সবাইকে কিন্তু দ্বিতীয় সুযোগ দেয় না। প্রতিটি মুহূর্ত প্রতিটি সিদ্ধান্তই গুরুত্বপূর্ণ। তাই আমি মনে করি জীবনের প্রতিটা সিদ্ধান্ত নেওয়ার সময় এবং প্রতিটা মুহূর্ত আপনি মানে এমন না যে এটা এখন করলাম না বা এটা পরে করবা, এটা না এখন, এরকম কখনো কোনো কিছুকে মানে ফেলনা ভাবে নেওয়া উচিত না। আমি মনে করি যে প্রতিটা মুহূর্ত আর প্রতিটা সিদ্ধান্ত আসলে জীবনে গুরুত্বপূর্ণ। সময় আসলে কিন্তু
সবসময় দ্বিতীয় আপনাকে সুযোগ দিবে না। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে যেটা প্রথমেই আপনাকে ঠিক করে ঠিকভাবে বুঝে শুনে করতে হবে, কারণ ওইটা যদি আপনি ভুল করেন দ্বিতীয় সুযোগ পাবেন না এবং আর ঠিকও করতে পারবেন না, তখন আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। তাই চিন্তা ভাবনা করে সুযোগ মানে সবকিছু, সব সিদ্ধান্ত, সব মানে ডিসিশন নেবেন এবং প্রতিটা মুহূর্ত আসলে কাজে লাগানোর চেষ্টা করবেন। আর এটাই ছিল। আর সবচেয়ে বড় কথা এখানে যে জিনিসটা সবচেয়ে সুন্দর লেগেছে, যে বাবা মেয়ের ভালোবাসা। মানে তার মেয়ে হারিয়ে যাওয়ার পরে সে কিটা করেছে, মানে কি না করেছে, সে মরিয়া হয়ে বাচ্চাটাকে খুঁজেছে এবং শেষ পর্যন্ত সে বেরও করেছে। এবং আমার কাছে আসলে মানে এবং টুইস্ট ছিল, শেষের দিকে টুইস্টটাই ভালো লেগেছে অনেক বেশি। তো সব মিলে আমি বলবো এই বই আসলে, এই বইটা থেকে শেখার অনেক কিছুই ছিল এবং বইটা খুব সুন্দর, তাই আমার কাছে ভালো লেগেছে। তো আমি আবারও ফিরে আসবো নতুন আরেকটি বই রিভিউ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।